ঠিক আছে, আমরা শুরু করে দেই। ভেনচিত্র এর স্ট্যাটিস্টিক্স কি লাগবে না স্যার? না, লাগবে না, ওগুলো বাদ দেন। দেখেন, যদি বলেন যে লাগবে না, আমি বলবো সবই লাগবে। সবই লাগবে, কিন্তু সব তো আমি এখন আপনি পড়তে পারবেন না, আপনার কাছে তো ওই সময় নাই। যেগুলো বেশি লাগবে সেগুলো জটিল সংখ্যা। আচ্ছা, ঠিক আছে, জটিল সংখ্যা আমি ইয়ার ক্লাসে, মেন্টাল অ্যাবিলিটি ক্লাসে ছোট্ট করে আলোচনা করে দেবো, জটিল সংখ্যা থেকে যদি আসে। স্থানাঙ্কটা পাচ্ছেন না, বলেন কি? ঠিক আছে, আমরা শুরু করে দেই, আপনাদের সাথে কথা পরে বলবো। বিন্যাস, সমাবেশ ও সম্ভাব্যতার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। এই টপিকটা শুরু করার আগে আপনাদেরকে এই টপিক সম্পর্কে একটু কথা বলি। যারা কখনো বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা করেন নাই, মানে আর্টস নিয়ে যারা পড়াশোনা করছেন, এইচএসসি তে যাদের আর্টস ছিল, যারা এই বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা পড়েন নাই, তারা একদমই নতুন। তাদের কাছে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা খুবই সহজ একটা টপিক, খুবই ইজি একটা টপিক। ভালো করে শুনেন, যারা আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করছেন বা জীবনে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা পড়েন নাই, তাদের জন্য বলছি এই টপিকটা আমি আজকে যা করাবো সবই একদম সহজ। খুবই সহজ, খুবই সহজ, মানে খুবই সহজ। যারা সায়েন্স নিয়ে পড়ছেন, মানে এর আগে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা করছেন, পড়ে আসছেন যারা, তাদের কাছে বিন্যাস, সমাবেশ আপনারা জানেন, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা ম্যাথের মধ্যে সবথেকে কঠিন সাবজেক্ট। এটা আপনারা জানেন, এটা আপনারা জানেন। তো আপনারা যদি এটা মাথার মধ্যে সেভ করে রাখেন তাহলে কঠিন, আর যদি মনে করেন যে না কঠিন না, এটা সহজ, তাহলে আপনারা পারবেন, তাহলে আপনারা পারবেন। আর যারা জীবনেও করেন নাই, আজকে প্রথম করবেন, তাদেরকে বলছি ভাই, এতদিন যত ক্লাস করছেন, এতদিন যত ক্লাস করছেন ম্যাথের, তাদের মধ্যে সব থেকে সহজ টপিক হবে আজকের ক্লাসটা, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা। আজকের টপিকটা যারা কখনোই করেন নাই আর যারা এর আগে করছেন তাদের কাছে কঠিন লাগতে পারে, সেটার আমি গ্যারান্টি দিতে পারতেছি না। সত্যি, মানে আমি সত্যি বলছি, ক্লাস করলেই বুঝতে পারবে। এবার আসেন, যাদের কাছে ক্লাস শেষে মনে হবে এই টপিকটা আমার পক্ষে সম্ভব না, আমার জানার মধ্যে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা বিন্যাস, সময়ের সম্ভাব্যতা করছেন এর আগে, তাদের কাছে এটা মনে হইতে পারে, তাহলে তারা এটা স্কিপ করতে পারেন, এই টপিকটা স্কিপ করতে পারেন। যাদের কাছে খুব বেশি কঠিন লাগবে তারা স্কিপ করতে পারেন, ঠিক আছে? তো চলেন আমরা তাহলে শুরু করি। বিন্যাস, সময়ের সম্ভাব্যতা 48-এ প্রশ্ন আসেনি, এর আগে আসছে। সমাবেশ থেকে বেশি প্রশ্ন আসে, বিন্যাস থেকে কম আসে, সম্ভাব্যতা থেকে একটা প্রশ্ন থাকেই, সম্ভাব্যতা থেকে একটা প্রশ্ন থাকে। এইচএসসি তে স্ট্যাটিস্টিক্সে ছিল, হ্যাঁ ছিল। সাউন্ড কি সবার কাছে প্রবলেম মনে হচ্ছে? সাউন্ড সবার কাছেই প্রবলেম মনে হচ্ছে? সাউন্ড ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে চলেন আমরা শুরু করে দেই। প্রথমে শুরু করব আমরা বিন্যাস দিয়ে। বিন্যাস শব্দটা দেখেই মনে হচ্ছে কোনো কিছু বিন্যস্ত করা, কোনো কিছু সাজানো, কোনো কিছু গোছানো। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে, ধরেন একজন লাইনে দাঁড়াইছে, তিনজন লাইনে দাঁড়াইছে। প্রথমে আছে রায়হান, হ্যাঁ, তারপরে আছে ধরেন মেহেদি, তারপরে আছে ধরেন ফারিহা। এই যে তিনজন লাইনে দাঁড়াইছে, তাহলে এইটা একটা লাইন, এইটা একটা বিন্যাস। এটা কি? এটা একটা বিন্যাস। এমনও হইতে পারে যে প্রথমে আছে মেহেদি, হ্যাঁ, আচ্ছা, এমনও হইতে পারে যে প্রথমে রায়হান আছে, দ্বিতীয়তে আছে ফারিহা, তৃতীয়তে আছে মেহেদি। এইটা একটা বিন্যাস, মানে এটা একটা বিন্যাস, এটা একটা লাইন, এটা আরেকটা লাইন, তাই না? এটা হলো বিন্যাস। কি করতেছে এখানে বলেন তো? এখানে কি অঙ্ক করতেছি আমরা? যারা যারা একদম কখনোই জীবনের বিন্যাস সমাবেশ করেন না, তারা বলেন এখানে কি অঙ্ক করতেছি? অঙ্ক করতেছি না কিন্তু। এইটা একটা বিন্যাস না, যে এখানে প্রথমে রায়হান আছে, দ্বিতীয়তে মেহেদি আছে, তৃতীয়তে ফারিহা আছে। এখানে প্রথমে রায়হান, দ্বিতীয়তে ফারিয়া, তৃতীয়তে মেহেদি। আমি এরকম আর কি কি পারি, যে প্রথমে আমি মেহেদিকে রাখলাম, তারপরে রায়হানকে দিলাম, তারপরে ফারিয়াকে দিলাম, প্রথমে মেহেদিকে দিলাম, তারপরে ফারিহাকে দিলাম, তারপরে রায়হানকে দিলাম। তাহলে এটা আরেকটা বিন্যাস না? এগুলোর প্রত্যেকটা কি এক একটা বিন্যাস না? তাই না? প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কিনা, সিরিয়াল গুলো ভিন্ন ভিন্ন আছে না, প্রত্যেকটার মধ্যেই ভিন্ন ভিন্নতা আছে। তো এরকমও তো হইতে পারে, প্রথমে ফারিহা, তারপরে ধরেন মেহেদি, তারপরে ধরেন রায়হান। এমনও হইতে পারে প্রথমে ফারিহা, তারপরে রায়হান,
তারপরে মেহেদি। আমি কি এখানে এখন পর্যন্ত কি অঙ্ক শুরু করছি? দেখেন এখনো কিন্তু অঙ্ক করি নাই। এটাও একটা কি বিন্যাস, এটাও একটা কি বিন্যাস। বিন্যাস মানেই হচ্ছে সাজানো, গোছানো। ধরেন আমি এদেরকে সাজিয়ে রাখলাম, যে প্রথমে রায়হান, তারপরে মেহেদি, তারপর ফারিহা থাকবে। তারপরে আমি সাজাইলাম এটা, তারপর ধরলাম এটা সাজাইলাম, এটাও সাজাইলাম। এখন হঠাৎ করে নারীবাদীরা আন্দোলন শুরু করছে, হ্যাঁ লেডিস ফার্স্ট, আপনি এখানে পুরুষদেরকে সামনে রাখছেন, ইহা চলবে না, আন্দোলন শুরু করে। আচ্ছা ঠিক আছে, ফারিয়াকে প্রথমে দিলাম, ফারিয়া প্রথম সিরিয়ালে থাকবে। এখানে ফারিয়া প্রথম সিরিয়ালে থাকলো। তাহলে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন কি, প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন বিন্যাস, প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন বিন্যাস। তাহলে এখানে কয়জন ব্যক্তি ছিল? তিনজন ব্যক্তি ছিল, তাই না? তিনজন ব্যক্তি। বলেন তো টোটাল বিন্যাস কয়টা হয়েছে? মোট বিন্যাস কতটি হয়েছে? 6টা। মোট বিন্যাস 6টি, তিনজন ব্যক্তিকে নিয়ে মোট বিন্যাস 6টি। কঠিন লাগছে? বিন্যাস কঠিন লাগছে কি এখানে? এখানে কিন্তু কোনো কঠিন নাই, একদম সহজ জিনিস। এখন ভালো করে খেয়াল করে দেখেন, আমি এখানে সিরিয়াল করছি, কি করছি? সিরিয়াল করছি। তো এই সিরিয়ালের মধ্যে 1 নম্বরে একজন থাকবে, 2 নম্বরে একজন থাকবে, 3 নম্বরে একজন থাকবে, তাই না? 1 নম্বরে একজন, 2 নম্বরে একজন, 3 নম্বরে একজন। এবার একটু খেয়াল করে দেখেন, আমি প্রথমে 1 নম্বরে রাখবো, আমার কাছে ব্যক্তি আছে 3টা, মানে আমার কাছে অপশন কয়টা? অপশন আমি একে দিতে পারি, এরকম অপশন কয়টা আছে? মেহেদিকে দিতে পারি, রায়হানকে দিতে পারি, ফারিয়াকে দিতে পারি। অপশন কয়টা আছে? 3টা অপশন আছে না? তাহলে আমি 1 নম্বরে রাখতে পারি এইরকম অপশন আছে 3টা। অপশন 3টা, রাখবো একজনকে। সিরিয়াল আমি 1 নম্বরে রাখবো, এখানে তো রাখবো একজনকে, কিন্তু আমার হাতে অপশন কয়টা আছে? অপশন 3টা অপশন আছে, রাইট? এখন 1 নম্বরে আমি দেওয়ার পর 1 নম্বরে দিয়ে দিলাম, এবার আসবে 2 নম্বরে। তাহলে 2 নম্বরে দেওয়ার মতো অপশন কয়টা থাকবে? আমি 1 নম্বরে যদি একজনকে রাখলাম, তাহলে 2 নম্বরে এবার অপশন কয়টা থাকবে? 2টা থাকবে কিনা বলেন তো? ধরেন আপনি চিন্তা করতেছেন, মানে এইভাবে চিন্তা করেন যে আপনার কাছে 3জন ব্যক্তি আছে, মেহেদি, রায়হান, ফারিয়া। এবার আপনি চিন্তা করতেছেন এদেরকে কাকে কাকে প্রথমে দেওয়া যায়, কাকে প্রথমে দেওয়া যায়, মেহেদিকে নাকি রায়হানকে নাকি ফারিয়াকে, কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়? তাহলে আপনি কয়জনের চিন্তা করতেছেন? 3জনের চিন্তা করতেছেন। তার মানে 1 নম্বরে দিবেন এরকম আপনার কাছে অপশন আছে 3টা। এবার 1 নম্বরে ধরেন আপনি কাউকে দিয়েছেন, হয় আপনি মেহেদিকে দিছেন, অথবা রায়হানকে দিছেন, অথবা ফারিয়াকে দিছেন, যে কোনো একজনকে দিয়ে দিছেন। তার মানে 1 নম্বরে একজন চলে গেছে। এবার 2 নম্বরে ধরেন আপনি 1 নম্বরে মেহেদিকে দিছেন, সে মেহেদিকে দিছেন। এবার 2 নম্বরে দেওয়ার জন্য আপনি এবার চিন্তা করবেন কাকে দেওয়া যায়, রায়হানকে নাকি ফারিয়াকে, ফারিয়াকে নাকি রায়হানকে। তাহলে আপনার হাতে অপশন কয়টা আছে? আপনার হাতে অপশন কয়টা আছে? 2টা। এবার অপশন আছে 2টা আপনার কাছে, তখন মানে 1 নম্বরে অপশন 3টা, 2 নম্বরে অপশন কয়টা? 2টা। তাহলে 1 নম্বরে একজন চলে গেল, 2 নম্বরে একজন চলে গেল, এবার 3 নম্বরে এইখানে আপনার হাতে অপশন কয়টা আছে? আপনার হাতে অপশন কয়টা আছে? একটা, একটা। এই অপশনগুলোই গুণ করে দেন, এই অপশনগুলো গুণ করে দেন। এই যে 3 গুণন 2 গুণন 1 গুণ করলে কত হয়? 6 হয়। এই দেখেন 6টা ভিন্ন ভিন্ন কি পাইছেন? বিন্যাস পাইছেন। 3 গুণন 2 গুণন 1, এই যে আমরা এখানে বের করছিলাম 6, এই যে 3টা 2টা 1টা, এটাই হইল বিন্যাস। আচ্ছা, বিন্যাস ব্যাপারটা বুঝে গেছেন ভাই? বিন্যাস এই যে এইটুকুই, বিন্যাসের আর কিচ্ছু নাই, বিশ্বাস করেন আর কিচ্ছু নাই। যারা জীবনে কখনো বিন্যাস করেন নাই, যারা জীবনে কখনো বিন্যাস করেন নাই, এখন বলেন তো এখানে কঠিন কিছু বলছি? এখানে কঠিন কিছু বলছি না? কঠিন কিছুই বলি নাই। এটাই বিন্যাস, এইটুকু যদি বুঝে থাকেন, এখন বিন্যাসের সব অঙ্কই আপনারা পারবেন, বিন্যাসের সব অঙ্কই পারবেন। তাহলে আমাকে আর কোনো কিছু করে দেওয়া লাগবে না, এখন আপনারা নিজেরাই করতে পারবেন। তো আমরা এখন বিন্যাসের অঙ্ক করার আগে আমরা একটু 2টা ছোট ছোট জিনিস দেখি। 2টা ছোট ছোট জিনিস দেখি। একটা হচ্ছে ধরেন আমি একটা সংখ্যা লিখলাম,
এইভাবে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। এই যে 5 4 3 2, 5 থেকে শুরু করে 1 পর্যন্ত লিখছি না, এটাকে এইভাবে লেখা হয়। এই যে ফ্যাক্টোরিয়াল 5, এটাকে এইভাবে লেখা হয়, এটাকে লেখা হয় ফ্যাক্টোরিয়াল 5। হ্যাঁ, এটাকে এইভাবেও লেখা হয়, অথবা এই যে 5 দিয়ে এই শেষে এরকম একটা কোলন চিহ্নের মতো দেওয়া হয়, এটাকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন বলে। ফ্যাক্টোরিয়াল চিহ্ন বলে মানে এই যে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলো গুণ করলে এই পুরো জিনিসটাকে আমরা এইভাবে প্রকাশ করি জাস্ট। ধরেন আমি লিখলাম যে 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এটাকে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 4। মানে যত থেকে শুরু হয়েছে সেটাই তত ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, 4 ফ্যাক্টোরিয়াল। বা এটাকে এইভাবে লেখা হয়, এইভাবেও লেখা হয়, দুইটাই রাইট। এভাবেও লেখা হয়, এভাবেও লেখা হয়, দুইটাই রাইট। ধরেন আমি লিখলাম 6 × 5 × 4 × 3 × 2 × 1, তাহলে এটাকে কত লিখবো? এটাকে কত লিখবো? 6 ফ্যাক্টোরিয়াল, রাইট, এটাকে লিখবো 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমি কি এটাকে এইভাবে লিখতে পারি না? 6 × 5 এইটুকুর পরিবর্তে আমি কি 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, মানে এটা পুরোটাকে এইভাবে লেখা যায় না? যায়। আচ্ছা যাই হোক, এত এত জটিল জিনিস লাগবে না, এইসব জিনিস লাগবে না। এবার আসেন, একটু আগে আপনার কাছে 3 জন ব্যক্তি ছিল, 3 জন ব্যক্তি থেকে মানে 3 জন ব্যক্তির 3 জনকেই নিয়ে বিন্যাস কি করছিলেন? 3 জন ব্যক্তির 3 জনকে নিয়েই বিন্যাস 3 × 2 × 1, তাই না? কত লিখছেন? 6। 3 × 2 × 1, 6। এবার আপনাদের কাছে প্রশ্ন, 4 জন ব্যক্তির 4 জনকেই নিয়ে বিন্যাস কি হবে বলেন? তাহলে কি হবে? 4 × 3 × 2 × 1, 24। 24। ধরেন আপনার কাছে কয়েকটা বর্ণ আছে, ধরেন শহীদ, SAHID, শহীদ, এই শব্দটার সবগুলো বর্ণ কত ভাবে সাজানো যাবে বলেন তো? কত ভাবে সাজানো যাবে এই শহীদ শব্দটার সবগুলো বর্ণকে? কত ভাবে সাজানো যাবে বা নতুন শব্দ গঠন করা যাবে? এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, কয়টা আছে? 5টা। তাহলে 5 × 4 × 3 × 2 × 1 কত হবে? 120। 120। আপনারা কি জানেন পরীক্ষায় এই প্রশ্নগুলোই আসে? এই পরীক্ষায় এর বাইরে কঠিন কোনো প্রশ্ন আসে না, আসবেও না। বিসিএস পরীক্ষায় এগুলোই আসবে, এগুলোই আসবে। আচ্ছা, এই যে রাজিয়া, আমাদের এখানে একজন আছেন রাজিয়া, রেজি আর কি, আচ্ছা যাই হোক, RAZIA, এই বানানটা ভুল। রেজি, আপনার নামের বানানটা কিন্তু ভুল। হ্যাঁ, হ্যাঁ, এইটুকুই বিন্যাস, এইটুকুই বিন্যাস, এইটুকুই বিন্যাস। এই বানানটা কিন্তু ভুল। হ্যাঁ, রেজিয়া বানানটা কিন্তু ভুল, আজকে থেকে বানানটা আপনি ঠিক করে নেবেন, ঠিক আছে? আপনার নামের বানান ভুল। রেজি, আপনি ক্লাসে আসেন, আমি বলে দিচ্ছি আজকে থেকে এই বানানটা ঠিক করে নেবেন। হ্যাঁ, সঠিক বানানটা কি আমি বলতেছি। সঠিক বানান হইল আর, এই যে শেষের যে এটা আছে না, এই এটা প্রথমে হবে, এই যে এখানে হবে জেড আই, আর এই যে এখানকার এটা, এটা শেষে হবে। এটা হলো সঠিক, এটা হলো সঠিক। বুঝতে পারছেন? রেজিয়া, আপনার এই বানানটা কিন্তু ভুল। এইভাবে লিখবেন, এই যে শেষের এটা মাঝখানে লিখবেন, আর এই যে মাঝখানের এটা শেষে লিখবেন।
তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা একটু মাথায় রাখবেন আজকের পর থেকে, আশা করি এই বানানটা যেন ভুল না হয় আপনার। হ্যাঁ, নামের বানান এইভাবে ভুল করা যাবে না। হ্যাঁ, রানিয়া বানানটাও ভুল। রানিয়া বানান এই যে শেষের এটা প্রথমে লিখবেন, প্রথমের এটা শেষে লিখবেন, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে আজকের পর থেকে। এটা খেয়াল রাখবেন। সেম? কে বলছে সেম? ও, তানিয়া মন খারাপ করছে, আরে। আচ্ছা, তানিয়া তানিয়া বানানো কিন্তু সেম। শেষের এটা মাঝখানে লিখবেন, আর মাঝখানের এটা শেষে লিখবেন। এই সবার এই যে নামের ক্ষেত্রে এই বানান এই ঠিকগুলো এগুলো ঠিক লিখবেন। হ্যাঁ, এই যে শামিমা, আপনার নামও কিন্তু ভুল। হ্যাঁ, আপনার নামও কিন্তু ভুল। এই এগুলো এগুলো হচ্ছে আপনারা ঠিক করে লিখবেন। আজকের পর থেকে এই ধরনের ভুল করবেন না। হ্যাঁ, এটা কেমন দেখা যায়। সালেহা, হ্যাঁ সালেহা বানানো ভুল অবশ্যই। ও, উজ্জ্বলের বানান তো আরো বিশাল বড় ভুল। উজ্জ্বলের বানান বিশাল বড় ভুল, বুঝছেন? উজ্জ্বল, আপনার বানান, আপনার এই ভুল মেনে নেওয়া যায় না। সর্বনাশ করে ফেলছেন। এই জেডটা প্রথমে দিবেন, এই যে এখানে দিবেন, আর এই জেডটা এখানে দিবেন, এটা এখানে দিবেন। এল। হ্যাঁ, এই ধরনের ভুল করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনাদের হচ্ছে আপনাদের নামের বানান ঠিক করে দিলাম আজকের পর থেকে, আশা করি খুব উপকার হবে। নেক্সট টাইম এই ধরনের ভুল হবে না। এখন আসেন, আসলে এই ঘটনাটা কি হইলো। আমি, এটা একটা বিন্যাস, এটাও একটা বিন্যাস, নতুন কি কোনো বিন্যাস হইছে? দুইটাই সেম না? দুইটাই সেম না? দুইটাই একই জিনিস কিনা? একই জিনিস কিনা? একই জিনিস। এখন আমি যদি বলি এই রাজিয়া শব্দটির সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা, তাহলে আপনারা করবেন 1 2 3 4 5টা আছে, তাহলে লিখবেন যে ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 5 হইতো। এখন কথা হইলো, এই যে দুইটা আছে, আমি এই যে শেষের এটা মাঝখানে দিলাম, মাঝখানে এটা শেষে দিলাম, নতুন কিছু তো পাইলাম না, নতুন কোনো বিন্যাস পাই নাই। যেহেতু নতুন কোনো বিন্যাস পাই নাই, একই রকম বর্ণ কয়টা আছে? একই রকম বর্ণ আছে দুইটা। তাহলে আপনার যে উত্তর হইতো, সেই উত্তরকে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করতে হবে। ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এই যে একই রকম বর্ণ থাকলে তখন কি করতে হবে? যতগুলো একই রকম বর্ণ থাকবে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। এখন বলতে পারেন কেন ভাগ করতে হবে? কারণ হচ্ছে, আমি এই যে এইখানে একটা বিন্যাস পেলাম, এইখানে একটা বিন্যাস পেলাম, কিন্তু আসলে তো দুইটা একই বিন্যাস, নতুন তো কোনো বিন্যাস হয় নাই, দুইটাই সেম। এই জন্যই ভাগ করতে হবে। আমরা তো একই উত্তর নিব না, একই উত্তর তো বারবার নিব না, একই উত্তর একবারই হবে, একাধিকবার হবে না। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এই রেজিয়ে বানান থেকে আমরা শিখতে পারলাম যে একই বর্ণ যতগুলো থাকবে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিব, তত ফ্যাক্টোরিয়াল দ্বারা কি করব? ভাগ করে দিব। তাহলে এটা হিসাব করলে যা হবে তাই, যে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1। আর ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1। তাহলে এখানকার 2 আর 2 কাটা যায়, হিসাব করলে কত হয়? 60। তাহলে 60 অ্যান্সার। না, ভাগ না করে 1 ফ্যাক্টোরিয়াল কম ধরলে হবে না সামিউল। 1 ফ্যাক্টোরিয়াল কম ধরলে হবে না। এখন কেন হবে না এটা আমি এই ক্লাসে বলতে পারতেছি না, কারণ ভাই বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা আমি ক্লাস নেই 5টা, সেখানে 3টা টপিকের একটা ক্লাস নিচ্ছি। তাহলে বুঝতে পারেন আমি কত কিছু এখানে কি, যতটুকু দরকার আমি শুধু ততটুকুই দিচ্ছি। এই বেসিক জিনিসগুলো আপনি আমাদের পিটু এর ইউটিউব চ্যানেলে দেখবেন, আমার ক্লাস আছে একটা প্রায় 1 ঘন্টা 52 মিনিটের, বিন্যাসের উপর 1 ঘন্টা 52 মিনিটের একটা ক্লাস আছে, এটা দেখতে পারেন। মাইনাস হবে না, মাইনাস হবে না, শুধু এতটুকু জেনে রাখেন, যত ফ্যাক্টরিয়াল হবে তত দ্বারা ভাগ করে দিবেন, মাইনাস করা যাবে না। ঠিক আছে? এক কই পাইলাম? এক কোথাকার এক? আরে ফ্যাক্টরিয়াল 2 মানে কত? ফ্যাক্টরিয়াল 2 মানে 2 × 1। এই ফ্যাক্টরিয়াল 3 মানে কত? 3 × 2 × 1। আপনারা কিন্তু বিন্যাস শিখে ফেলছেন, এখন আপনারা অঙ্ক করতে পারবেন। আচ্ছা, মুনমুন সুন্দর একটা প্রশ্ন করছেন। মুনমুন সুন্দর একটা প্রশ্ন করছেন। আরে খাতা এত তাড়াতাড়ি শেষ হয় কেন? এখনো তো মুনমুনের অঙ্কই আমরা এখনো শেষ করিনি। দাঁড়ান, মুনমুনের এখন আমরা এই যে রেজিয়ার নামের স্পেলিংটা আমরা যেহেতু আমরা এখানে বিন্যাস করলাম, এবার মুনমুনেরটা আমরা করে ফেলি। হ্যাঁ, ও বানানটা ঠিক করে দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মুনমুনের বানানটাও ঠিক করে দিব। আচ্ছা ধরেন এইখানে আছে মুন, মুন, তাই না?
সর্বনাশ হয়ে গেছে তো। এখানে এম আছে দুইটা, এম আছে দুইটা, ইউ আছে দুইটা, এন আছে দুইটা, তাই না? তাহলে টোটাল বর্ণ কয়টা? 1 2 3 4 5 6টা। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 এটাকে ভাগ করতে হবে। এম দুইটা, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ, আবার এম দুইটা, আবার ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ, আবার এন দুইটা আছে, তার জন্য ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ। যতগুলো একই বর্ণ থাকবে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে এখন হিসাব করেন, হিসাব করেন। এই যে 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, আর নিচে 2 গুণন 1, 2 গুণন 1, 2 গুণন 1। এই 2 2 কাটা যাবে, এই 2 2 গুণে 4, আর এখানকার 4 কাটা যাবে, তাহলে কত হয়? 5 6 30, 3 30 90। এই হলো অ্যান্সার। বুঝতে পারছেন? হয়ে গেল। আর আমরা অঙ্ক করতে আরো আরো ক্লিয়ার হয়ে যাবেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এবার আসেন, এবার একটা ঘটনা ঘটাই। চলেন, একটা দুর্ঘটনা ঘটাই আমরা। প্রথমে আমরা যখন ম্যাথটা শুরু করছিলাম, সেখানে মেহেদি, রায়হান, ফারিহা, তিনজন ব্যক্তি ছিল। ও মুনমুন, শোনেন, আপনার মাঝখানে এম দুটা শুধু চেঞ্জ করে দিবেন, এম দুটা চেঞ্জ করে দিবেন, বাকি ঠিক, বাকি ঠিক থাকবে। তিনজনকে আমরা কি করছি? লাইনে দাঁড় করে দিয়েছিলাম। এখন আমি যদি বলি তিনজন থেকে দুইজনকে কত ভাবে লাইনে দাঁড় করানো যাবে বা সাজানো যাবে, হ্যাঁ, তিনজন থেকে দুইজনকে, তাহলে তিনজন থেকে দুইজনকে, তাই না? তিনজন থেকে দুইজন নিয়ে নিয়ে আমরা কি করতেছি? বিন্যাস করতেছি। আচ্ছা, শহীদে কি আমি 5 দিছিলাম? শহীদে কি 5 দিছিলাম? ঠিক ছিল না? দেখি তো, কোথায় গেল শহীদ? এই শহীদে বানান তো 5টাই ছিল, এই যে একটা আমি, এস এর সাথে তো এইচ ছিল না। ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তিনজন থেকে দুইজন করে, তখন কি রকম হইতে পারে? ধরেন এম আর এম এফ, অথবা এরকম হতে পারে আর এম আর এফ, অথবা এই যে এরকম হতে পারে এফ এম এফ আর। হইতে পারে কিনা এরকমটা? এখানেও কিন্তু 6টা, এখানেও কয়টা? 6টা। ধরেন আপনার কাছে আরো একজন আছে, 4জন আছে, ধরেন 4জন আছে, 4জন, ধরে নেন শহীদ আছে, শহীদ, ধরেন শহীদ আছে 4জন। এবার 4জন থেকে দুইজন দুইজন করে, 4জন থেকে দুইজন দুইজন করে এরকম লাইনে দাঁড় করাবেন, এক এক নম্বরে একজন, 2 নম্বরে একজন। তাহলে কত ভাবে আপনি পারবেন? ধরেন আমি একে এম রাখলাম, আর এম এফ, আর এম আর এফ, এফ এম এফ আর। আর কি কি পাওয়া যেতে পারে? আর কি কি পাওয়া যেতে পারে বলেন তো? আর পাওয়া যেতে পারে এরকম, যে এম এস, তারপরে আর এস, তারপরে এফ এস, তাই না? আবার এরকম হতে পারে এস এম, হতে পারে কিনা? আবার এরকম হতে পারে এস আর, এস এফ। কয়টা হলো এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হয়েছে। মানে 4জন থেকে দুইজন দুইজন করে। আচ্ছা, কোশ্চেনটা বুঝেন নাই? মানে এই যে 4জন ব্যক্তি আছে, 4জন ব্যক্তি থেকে দুইজন দুইজন করে নিয়ে, দুইজন দুইজন করে নিয়ে লাইনে দাঁড় করাবেন। এটা হলো 1 নম্বর লাইন, এটা হলো 2 নম্বর লাইন। হ্যাঁ, 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন। তাহলে একে আমি এম কে রাখতে পারি, 4জন থেকে একজনকে আমি এম কে রাখতে পারি, 2 আর এম এফ, আর এম আর এফ, এরকম করে রাখতে পারি। আচ্ছা, হ্যাঁ, অনেকটা উপসেটের মতোই, রাইট, অনেকটা উপসেটের মতোই। এখন আমি এইটা আপনাদের কাছে কঠিন লাগতেছে না, আরো সহজ করে দেই। এই যে 4জন থেকে দুইজন নিয়ে তাদেরকে সাজানোর উপায় 4p2 এইভাবে লেখা হয়। 4জন থেকে দুইজনকে নিয়ে কি করলাম? এখানে বিন্যাস করলাম। 4জন থেকে দুইজনকে নিয়ে বিন্যাস। আচ্ছা, এখানে কি ভুল লিখছি? এস এম এস আর এস এফ,
আচ্ছা হোক, 4 জন থেকে 2 জনকে নিয়ে বিন্যাস, এটার হিসাবটা কি হবে দেখেন। 4 জনের 4 জনকে নিয়ে বিন্যাস ফ্যাক্টোরিয়াল 4, কিন্তু 4 জন থেকে 2 জনকে নিয়ে বিন্যাস তখন হবে 4 × 3, তখন হবে 4 × 3। আচ্ছা বোঝেন না, আমি আবার বলতেছি। ধরেন আপনার কাছে 5 জন ব্যক্তি আছে। আচ্ছা, এলোমেলো লাগতেছে, আমি সহজ করে দিচ্ছি, দাঁড়ান। আগে যা শিখছেন সব ভুলে যান, আগে যা শিখছেন সব ভুলে যান। এই যে আমার এখানে এই এম, আর, এফ, এস, 4 জন, এই যে 4 জন ব্যক্তি আছে, এদের থেকে 2 জন নিয়ে কি করব, সাজাবো। 2 জন নিয়ে সাজাবো, কি করব, সাজাবো। সাজাবো বলতে কি, বিন্যাস করব, বিন্যাস করব, বিন্যাস করব। 4 জন নিয়ে 2 জনকে, 4 জন থেকে 2 জনকে নিব। কয়জনকে, 2 জনকে। ভালো করে খেয়াল করেন, 4 জন আছে, সেখান থেকে 2 জনকে নিয়ে সাজাবো। কত ভাবে সাজাইতে পারবো? তার মানে আমার এই যে 1 নাম্বার একটা সিরিয়াল আছে, 2 নাম্বার একটা সিরিয়াল আছে, আমার কাছে সিরিয়াল আছে 2টা। এই 4 জন থেকে আমি 2 জনকে কত ভাবে সাজাইতে পারি? এখন বলেন তো, 1 নাম্বার সিরিয়ালে দেওয়ার জন্য আপনার হাতে অপশন আছে কয়টা? 1 নাম্বার সিরিয়ালে দেওয়ার জন্য আপনার হাতে অপশন আছে কয়টা? 4টা আছে না? 4টা। 1 নাম্বার সিরিয়ালে দিয়ে দিচ্ছেন। 2 নাম্বার সিরিয়ালে, 2 নাম্বার পজিশনে দেওয়ার জন্য আপনার কাছে অপশন থাকবে কয়টা? কয়টা থাকবে? 3টা। আপনার কাছে কি আর আর কোনো পজিশন আছে দেওয়ার মতো? আর কোনো পজিশন আছে? আপনার কাছে কয়জন ছিল? 2টা পজিশন ছিল। এই 2টা পজিশনে আপনি এই 4 জন থেকে 2 জনকে রাখতে পারবেন। 2টা পজিশনে 4 জন থেকে 2 জনকে রাখতে পারবেন। তা আমি প্রথম পজিশনে রাখার জন্য আমার কাছে এই 4 জনের মধ্যে যে কোনো একজনকে রাখবো। অপশন 4টা। প্রথম পজিশন দেওয়ার পর দ্বিতীয় পজিশনে আমার কাছে অপশন থাকবে কয়টা? 3টা। তাহলে অ্যান্সার কত? এই 4 × 3, 12। তাহলে 4 জন থেকে 2 জনকে এরকম প্রথম পজিশনে দ্বিতীয় পজিশনে দেওয়ার বিন্যাস হবে 12। অ্যান্সার হলো 12। এবার বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে রাইসে বলছেন যদি 6 জন থাকতো, ধরেন এখানে 6 জন ব্যক্তি আছে, ধরেন এরকম, ধরেন আরেকজন আছে নুসরাত, ধরেন আরেকজন আছে তাসনিম, এবার 6 জন আছে। তাহলে কি হইতো? 6 জন থেকে যদি 2 জনকে নিতেন, 6 জন থেকে যদি 2 জনকে নিতেন, এখন চিন্তা করেন, প্রথম অপশনে আপনার কাছে এবার প্রথম পজিশনে দেওয়ার মতো অপশন আছে কয়টা? অপশন থাকবে 6টা। তাহলে 6। দ্বিতীয় পজিশনে দেওয়ার মতো আপনার কাছে অপশন থাকবে কয়টা? 5টা। তাহলে 5। অপশন শেষ। তাহলে 6 আর 5 গুণ করে দেন, তখন হবে অ্যান্সার 30। এখন ধরেন 2 জন, আপনার কাছে যদি 3 জন নিতে বলে, 3 জন, যদি বলে 3 জন, সে ধরেন বললো যে 3 জন, আপনার কাছে আরেকটা পজিশন আছে, 3 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন আছে। তাহলে প্রথম পজিশনে দেওয়ার জন্য অপশন থাকবে 6টা, দ্বিতীয় পজিশনে থাকবে 5টা, তৃতীয় পজিশনে থাকবে 4টা। তাহলে এবার 6, 5, 4 গুণ করে দেন, 6, 5, 4 গুণ করে দেন, কত হয়? 120। তখন অ্যান্সার হবে 120। বিন্যাসের বেসিক জিনিস আপনারা শিখে ফেলছেন, বিন্যাসের আর কিচ্ছু নাই, যা শেখার সব শিখে ফেলছেন। এই জিনিসটাকে, এই যে 6 জন থেকে 3 জনকে নিয়ে বিন্যাস, 6 জন থেকে 3 জনকে নিয়ে বিন্যাস, এটাকে 6 জন থেকে 3 জনকে, এখানে ফ্যাক্টরিয়াল লাগবে না, 6 জন থেকে 3 জনকে নিয়ে বিন্যাস, এটাকে লেখা হয় এইভাবে। কিভাবে লেখা হয়? যে এইভাবে, 6 জন থেকে 3 জনকে নিয়ে বিন্যাস, 6 জন থেকে 3 জনকে নিয়ে বিন্যাস, এই যে 6p3 এইভাবে লেখা হয়। তাহলে এইভাবে লিখবেন 6 × 5 × 4, এইভাবে লেখা হয়। 6 জন থেকে 3 জনকে নিয়ে বিন্যাস, তখন লেখা হয় এটা 6p3, 6p3। এটা লেখা হবে 6 × 5 × 4। যদি বলে 7 জন থেকে 4 জন নিয়ে বিন্যাস, পিতে পারমুটেশন, পিতে পারমিউটেশন, পারমিউটেশন,
যার বাংলা অর্থ হলো বিন্যাস। হ্যাঁ, এই জন্য পি দিছে। 7 জন থেকে যদি 4 জন বলে, তাহলে 7 × 6 × 5 × 4। 4 জন বলছে, তাহলে এই যে চারটা লিখবো এখানে, এটা গুণ করে দিব, অঙ্ক শেষ। না, 3 2 তো হবে না, আপনার কাছে তো 3 জন, আপনার তো সবগুলো নেন নাই। আগেরটা সি কেন ভাই? কোথায় সি লিখছি? আমি তো কোথাও সি লিখি নাই, আমি কোথাও সি লিখি নাই, কোথাও সি লিখি নাই। সি আসবে কেন? সির ব্যাপার পরে। এবার আপনাদের কাছে প্রশ্ন, এটার অ্যান্সার দিবেন। বলেন 5p2 এর মান কত, বের করেন। 5p2 এর মান কত? এখানে 5 আছে, 5 থেকে শুরু করেন। 5 × 4 কত আছে? এখানে 2 আছে, তাহলে দুইটা সংখ্যা লিখবেন, দুইটার বেশি লেখা যাবে না। এখানে 3 আছে, তিনটা সংখ্যা লিখবেন। 4 আছে, চারটা সংখ্যা লিখবেন। সহজভাবে মনে রাখার জন্য এই কাজটা করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? এভাবে মনে রাখবেন। এখানে 3 আছে মানে 3 পর্যন্ত না, 3 আছে মানে তিনটা সংখ্যা, 4 আছে মানে চারটা সংখ্যা, 2 আছে মানে দুইটা সংখ্যা। বুঝতে পারছেন? তাহলে আমি একটু সামারি করি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি অঙ্ক করবো না, অঙ্ক আপনারা করবেন, বিন্যাস কিন্তু শেষ। বিসিএস এর সব ক্লাস মোটামুটি আমি নেই, মাঝে মধ্যে হচ্ছে আমার যদি কোনো ব্যস্ততা থাকে তখন অন্য কেউ আর কি নেয়। দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা শিখছিলাম, ধরেন ফ্যাক্টোরিয়াল 5 এর মান শিখছি। এটার মান হলো 5 × 4 × 3 × 2 × 1, মানে যত ফ্যাক্টোরিয়াল বলবে তত থেকে শুরু করে 1 পর্যন্ত লিখবো, ঠিক আছে? আর যদি যদি এরকম থাকে, ধরেন 5p2, তাহলে লিখবো 5 × 4। যদি বলে 5p, ধরেন বললো 7p3, তাহলে লিখবো 7 × 6 × 5। মানে এখানে যত সংখ্যা থাকবে, যত থাকবে এখানে ততগুলো সংখ্যা লিখবো। কত থেকে শুরু করবো? যে এখানে উপরে যেটা থাকবে তত থেকে শুরু করব, জাস্ট এইটুকুই। কিন্তু ফ্যাক্টরিয়াল থাকলে একদম 1 পর্যন্ত যাবে, ফ্যাক্টরিয়াল থাকলে একদম 1 পর্যন্ত যাবে, ফ্যাক্টরিয়াল থাকলে একদম 1 পর্যন্ত যাবে। ওকে, 5p6 হওয়া কি সম্ভব? সুমাইয়া, ধরেন আপনার 5টা বিএফ আছে, বয়ফ্রেন্ড আছে। ধরেন, আমি ধরতে বলছি, বাস্তবে না। কারণ 5টা বয়ফ্রেন্ডকে কত ভাবে 1 2 3 4 5 6 পর্যন্ত লাইনে দাঁড় করাবেন, মানে আপনার পিছনে লাইনে দাঁড় করাবেন, এটা কি সম্ভব? আপনার কাছে আছে 5 জন, আপনি এদেরকে এখন লাইনে দাঁড় করাবেন 1 থেকে 6 পর্যন্ত, ইহা কি সম্ভব? অসম্ভব। তাহলে আপনি যেটা বলছেন যে 5p6, এটাও অসম্ভব, এটাও সম্ভব না। আচ্ছা, এবার শুরুতে বলছিলাম 7p7, হ্যাঁ 7p7 থাকলে হবে, 7p7 থাকলে হবে। আরেকজন জোগাড় করবে। আমি বলছিলাম যে বিন্যাস, যারা আর্টসের স্টুডেন্ট তাদের কাছে এই টপিকটা সহজ। এখন বলেন, যারা জীবনে বিন্যাস করেন নাই, সহজ লাগছে কি? এখানে কঠিন কিছু বলছি? সহজ লাগছে না? মজা আছে না? ইজি আছে না? দেখেন, অঙ্ক আমি করব না, অঙ্ক আপনারা করবেন। অঙ্ক কেন আমি করব? এবার এটা অঙ্ক আপনারা করেন। ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে কতগুলো শব্দ গঠন করা যেতে পারে? শব্দ গঠন বললেই সেটা বিন্যাস, শব্দ গঠন বললেই সেটা হবে বিন্যাস। হ্যাঁ, জান্নাত 7 to 1 যাবে তখন, জান্নাত মনীষা, হ্যাঁ তখন 7 to 1 যাবে। সব ব্যাচে আমি করাই, রবিউল ইসলাম, সব ব্যাচে ম্যাথ আমি করাই, মেইন ক্লাসগুলো আমি নেই। তবে মাঝে মধ্যে যদি আমার কোনো সমস্যা হয় বা আমি কোনো কারণে ব্যস্ত থাকি, তাহলে হচ্ছে আমি
হয়তোবা নেই না, তখন অন্য কোনো টিচার একটা দুইটা ক্লাস নেয়। কুইন বলছে বিহেভ এক্সাম্পলটা আবার ভাইয়া, কুইন এটা কি সম্ভব? এখানে কুইনের সাথে যাবে কিং, কুইনের সাথে কেন বিহেভ যাবে, কুইনের সাথে হবে কিং। মানে ব্যাপারটা হচ্ছে আপনার কাছে, ধরেন কুইন, আপনার পাঁচটা রাজা আছে, পাঁচটা রাজার মধ্যে থেকে ছয়টা রাজাকে আপনি কতভাবে দাওয়াত দিতে পারবেন? পাঁচটা রাজা থেকে, পাঁচটা রাজা আছে আপনার, সেখান থেকে ছয়টা, ছয়টা রাজাকে দাওয়াত দিতে পারবেন? পারবেন না, এটা সম্ভব না। ওইটাই ওটাই বলছিলাম বিএফ এর উদাহরণ দিয়ে, আপনার সাথে তো বিএফ যায় না, আপনার সাথে কিং যাবে। আচ্ছা, ইকুয়েশনে এখানে কয়টা বর্ণ আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, কয়টা আছে? আটটা। সবগুলো ভিন্ন ভিন্ন, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। পরীক্ষা আসলে এটাই থাকবে, পরীক্ষা আসলে এটাই থাকবে। হিসাব করা লাগবে না, এই যে 40,320 এই হিসাব করার প্রয়োজন নাই। ঠিক আছে, কারণ এটা ক্যালকুলেটর ছাড়া 40,320 এটা হিসাব করা টাফ। এইটা করেন তো দেখি, ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় যখন সবগুলো বর্ণ ব্যবহার করা হয়। এটা করেন এবার আপনারা। এত ইজি ভাই, এগুলোই পরীক্ষায় আসে, এগুলোই পরীক্ষায় আসে। হাই হাই, এই তো আপনার ঝামেলা করে ফেলছেন। ম্যাথমেটিক্সে এখানে বর্ণ আছে কয়টা? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, 11। তাহলে ফ্যাক্টরিয়াল 11 হবে। কিন্তু একই রকম বর্ণ আছে, দেখেন এম আছে কয়টা? দুইটা। এ আছে কয়টা? দুইটা। টি আছে কয়টা? দুইটা। তাহলে ফ্যাক্টরিয়াল 11 কে ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ, এইটা হবে অ্যান্সার। এত কঠিন অঙ্ক মানে এত বড় অঙ্ক দিবে না পরীক্ষা, এত বড় অঙ্ক দিবে না। দেখেন সর্বশেষ 46 প্রিলি পরীক্ষা একটা প্রশ্ন আসছে, সর্বশেষ 46 প্রিলি পরীক্ষায় এই যে এই প্রশ্নটা 46 প্রিলি পরীক্ষা আসছে, 46 প্রিলিতে আসছে এই প্রশ্নটা। এখন বলেন তো, আমার এই যে এতক্ষণ ধরে আমি প্রায় 40 মিনিট ক্লাস নিলাম, 40 মিনিট যে মনোযোগ দিয়ে পড়ছে, সে কি এই অঙ্ক সলভ করতে পারবে না? না, অত বড় হিসাব যাবে না, পারবে না, 100% পারতে হবে। এটা 46-এ আসছে, এই ধরনের প্রশ্নই আসে। কিন্তু এখানে অনেকেই ভুল করতেছেন, এখানে বর্ণ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে ফ্যাক্টরিয়াল 5। কিন্তু সি যে দুইটা আছে, এই যে প্রথমে একটা সি, শেষে একটা সি, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ। এখন হিসাব করেন, এটা হিসাব আসবে, এটা হিসাব করতে হবে। ফ্যাক্টরিয়াল 5 মানে হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1। আর ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 2 × 1। তাহলে 2 আর 2 যদি কাটা যায়, থাকে কত? 4 × 5 = 20, 3 × 60। এটা হলো অ্যান্সার। এটা 46-এ আসছে, আসলে এই ধরনের প্রশ্নে আসবে। ওকে, আশা করি বিন্যাস নিয়ে আর আপনাদের কোনো সমস্যা নাই, বা বিন্যাস আপনারা পারবেন। এবার তাহলে এটা করেন আপনারা, ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলো হতে তিনটি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যেতে পারে? সুমাইয়া ওইসব লাগবে না, ওগুলা যারা এইচএসসি তে পরীক্ষা দিচ্ছে বা এইচএসসি অ্যাডমিশন পরীক্ষা দিবে বা বিসিএস রিটেন পরীক্ষা দিবে তাদের জন্য, ওগুলা প্রিলিতে লাগবে না। ম্যাথমেটিক্সে 11, কারণ ম্যাথমেটিক্সে টোটাল বর্ণ আছে 11টা, তাই। মেন্টাল ক্লাস আপনাদের জিকে ফাইনাল পরীক্ষার পরে হবে। এখানে ট্রায়াঙ্গেলে কয়টা বর্ণ আছে দেখি আগে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। আটটা থেকে তিনটা বর্ণ নিতে বলছে, তার মানে 8p3। আটটা থেকে তিনটা, তাহলে 8p3। তাহলে এটাকে লিখতে পারি আমরা 8 × 7 × 6। ভাই এটা গুণ করলে যা হবে তাই অ্যান্সার, এটা গুণ করলে যা হবে তাই অ্যান্সার। ওকে,
বিন্যাস যা করাইছি তাই, এর বাইরে আর কিছু লাগবে না। আচ্ছা, এটা যদি সেম যদি থাকতো, শোনেন, বিসিএস এ কোনো পরীক্ষায় জিন্দেগিতে এরকম কোনো দিবে না যে এখানে একই বর্ণ একাধিকবার আছে, সেখান থেকে কম সংখ্যক বর্ণ নিতে বলছে। হ্যাঁ, জিন্দেগিতে দিবে না। কমন থাকবে না ভাই, কমন থাকবে না। ভাই কমন থাকলে এটা কি হবে ভাই, এটা কমন থাকলে কি হবে? এটা এইচএসসি স্টুডেন্টদের বুঝতে ঘাম ছুটে যায়। এখন আপনারা যদি চান যে হ্যাঁ যদি এখানে একই রকম বর্ণ থাকে তাহলে কি হবে, তাহলে ইউটিউবে দেখেন আমার বিন্যাসের একটা ক্লাস আছে, প্রায় 2 ঘন্টার, প্রায় 2 ঘন্টার একটা ক্লাস আছে, ওই ক্লাসটা দেখে ফেলেন। সাদমান, বেসিকটা তাহলে আপনি একটু রেকর্ডটা দেখে নিন। তা এর বেশি থাকবে ভাই, এর বেশি তো থাকবে না, এর বেশি সম্ভব না। চলেন, আমরা তাহলে এবার চলে যাই শাহবাগে। পিটু একটা সমাবেশ করবে, এই সমাবেশে কে কে আসবেন বলেন? পিটু একটা একটা ধরেন শাহবাগে একটা আন্দোলনের ডাক দিছে, আন্দোলনের ডাক দিছে এরকম, কে কে আসবেন? আচ্ছা দেখি প্রথমে কে কে বলছে। আচ্ছা, তানিয়া বলছে। ওকে, প্রথমে বলছে তানিয়া আসবে সমাবেশে। ঠিক আছে, ঠিক আছে, শাহবাগে চলে আসেন, তানিয়া আসবে। তারপরে হচ্ছে অল এ টু জেড আছে, এটা নাম নাই, রাফিদ আসবে, ঠিক আছে, রাফিদ আসবে, রাফিদ আসবে, ফারিয়া আসবে। ওকে ঠিক আছে, পিটিএ যেহেতু একটা সমাবেশে ডাক দিছে, সেখানে ফারিয়া আসবে। আচ্ছা, ফারিয়া বানানটা এরকম না, ওয়াই এ। ওকে, আর হচ্ছে এখানে একই বর্ণের আর নিব না। আচ্ছা, উজ্জ্বল আসবে, ঠিক আছে, উজ্জ্বল আসবে, উজ্জ্বল। ওকে, ধরেন আমি 4 জনকে নিয়ে একটা সমাবেশের ডাক দিলাম, যে পিটু এর লাবু স্যার সমাবেশের ডাক দিছে। সবাইকে আপাতত আমি সবাইকে নিতে পারতেছি না, ডাক দিলে আমি জানি আপনারা সবাই আসবেন। আমি যদি ঢাকায় একটা সমাবেশের ডাক দিই আমি জানি আপনারা আসবেন। আমি আপাতত এই 3 জনকে নিয়ে একটা সমাবেশ করতে যাচ্ছি, ঠিক আছে? কি করতে যাচ্ছি? সমাবেশ। তো এখন এই 3 জন না 4 জন, কয়জন আছে? 4 জন। এই ভাই আমি কিন্তু অঙ্ক করতেছি না, আবার কেউ মনে করি না যে আমি এখানে অঙ্ক শিখাচ্ছি, সবসময় অঙ্কের মতো চিন্তা করবেন না। আমি বললাম যে আমাদের সমাবেশে 4 জন উপস্থিত হয়েছেন, তাহারা হইলেন তানিয়া, রাফিদ, ফারিয়া, উজ্জ্বল। কিছুক্ষণ পর সিদ্ধার্থ স্যার মঞ্চে উঠে ভাষণ দিলেন, আমাদের সমাবেশে এখন পর্যন্ত 4 জন উপস্থিত হইয়াছেন, তাহাদের নাম হইল রাফিদ, ফারিয়া, উজ্জ্বল এবং তানিয়া। কিছুক্ষণ পর, এটা বলছে লাবু স্যার, এটা বলছে সিদ্ধার্থ স্যার, কিছুক্ষণ পর শাহরিয়ার স্যার মঞ্চে ভাষণ দিতে উঠে বললেন, আমাদের মঞ্চে এখন পর্যন্ত উপস্থিত হইয়াছেন উজ্জ্বল, রাফিদ, আচ্ছা উজ্জ্বল, রাফিদ, তারপরে ধরেন তানিয়া, তারপর ধরেন ফারিয়া। এখন আমাকে আমার প্রশ্নের উত্তর দেন। এই যে লাবু স্যার মঞ্চে ভাষণ দিলেন যে আমাদের এই সমাবেশে উপস্থিত হইয়াছেন তানিয়া, রাফিদ, ফারিয়া, উজ্জ্বল, এখানে যেসব ব্যক্তি ছিল, সিদ্ধার্থ স্যার কিছুক্ষণ পর উঠে ভাষণ দিলেন, আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন রাফিদ, ফারিয়া, উজ্জ্বল, তানিয়া। কিছুক্ষণ পর শাহরিয়ার স্যার আবার ভাষণ দিলেন, আমাদের এই সমাবেশে উপস্থিত হইয়াছেন উজ্জ্বল, রাফিদ, তানিয়া, ফারিয়া। এখানে কি, এখানে যে ব্যক্তিগুলো ছিল, এখানে যে ব্যক্তিগুলো ছিল, এখানে যে ব্যক্তিগুলো ছিল, তাহারা কি ভিন্ন ভিন্ন? তাহারা কি ভিন্ন ভিন্ন নাকি একই বলেন তো? সবগুলাই সেম না? সবগুলাই কি সেম? তার মানেটা কি দাঁড়াইলো? সমাবেশ মানে হচ্ছে কে আগে কে পরে, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে শেষে আছে কি না। আমার কথাটা কি বুঝতে পারছেন? সমাবেশে উপস্থিত কে কে আছে সেটা দেখবে, কে আগে আছে কে পরে আছে সেটা দেখতেছেন না। মানে সমাবেশে ক্রম ম্যাটার করে না, অর্ডার ম্যাটার করে না। সমাবেশে কি ম্যাটার করে না? ক্রম। এখানে ক্রম বা অর্ডার কোনো ম্যাটার
করে না। কিন্তু বিন্যাসের ক্ষেত্রে এই যে প্রথমে তানিয়া ছিল, প্রথমে রাফিদ চলে আসছে, প্রথমে উজ্জ্বল চলে আসছে, এটা একটা বিন্যাস, এটা একটা বিন্যাস, এটা আর একটা বিন্যাস। সমাবেশের ক্ষেত্রে প্রত্যেকটাই সেম, আলাদা একটাও না। এখানে দেখাচ্ছে উপস্থিত কে কে আছে, কে কে নাই, কে আগে কে পরে সেটা ব্যাপার না। তাহলে হ্যাঁ, সমাবেশ থেকে পালাতে পারে, কাউকে রেস্ট্রিকশন দেওয়া হইতে পারে। তাহলে বিন্যাস এবং সমাবেশের পার্থক্যটা কি ধরতে পারছেন? অনেকে বিন্যাস এবং সমাবেশের মধ্যে গুলায় ফেলে। ভাই গুলানোর তো কিছু নাই। বিন্যাসের মধ্যে কে আগে কে পরে এটা ম্যাটার করে, সমাবেশের ক্ষেত্রে এটা ম্যাটার করে না, সে থাকলেই হইলো, আছে কি না। আমার কথাটা কি বুঝতে পারছেন? ফেস দেখাইতে হবে, নেতাকে দেখাইতে হবে, নেতা আমি আছি, নেতা আমি আছি, প্রথমে থাকি আর শেষে থাকি, নেতা আমি আছি, ও আচ্ছা ঠিক আছে আছে। সবসময় সামনে থাকতে হবে এমনটা না। ম্যাথ দেখে কেন বুঝবেন না? ম্যাথ দেখেই বুঝবেন, ম্যাথই বলে দিবে। আচ্ছা, এখানে এই যে শাহবাগ নিয়ে কেউ এই ধরনের কথা বলিয়েন না যে এখানে আমরা কাউকে, আমাদের এখানে বিভিন্ন জাতির, বিভিন্ন প্রকৃতির, বিভিন্ন ধর্মের, বিভিন্ন মন মানসিকতার মানুষ থাকে, আমরা কাউকে ছোট করব না, হ্যাঁ। পিটিএ সবসময় এখানে নিরপেক্ষ থাকার চেষ্টা করে, আমরা এখানে কাউকে ছোট করবো না, এখানে আমরা শিখতে আসছি, শিখবো, ঠিক আছে। তাই আমরা কখনো এইভাবে কাউকে ছোট করব না, হ্যাঁ। হ্যাঁ, বিন্যাসে ক্রম থাকবে, সমাবেশে কোনো ক্রম থাকবে না, ওকে। তো চলেন আমরা একটু সমাবেশ সম্পর্কে জানি। ধরেন, না, ম্যাথ তো মজার জিনিস, এখানে বিন্যাস সমাবেশ তো এখানে কোনো অঙ্ক না, এটা হচ্ছে আপনার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা। এখন ধরেন আপনার কাছে এখানে কয়জন ছিল? পাঁচজন। ধরেন পাঁচজন থেকে তিনজনকে নিয়ে সমাবেশ করবেন। পাঁচজন থেকে কয়জনকে নিয়ে সমাবেশ করবেন? তিনজনকে নিয়ে সমাবেশ। ভালো করে খেয়াল করেন, পাঁচজন থেকে তিনজনকে নিয়ে সমাবেশ করবেন। এই যে সিতে কম্বিনেশন, কম্বিনেশন মানে সমাবেশ, যার বাংলা হইলো সমাবেশ। এটার হিসাবটা কি করব? হ্যাঁ, এটার হিসাব এই তানিয়া হাফিজ বলছে যে কম্বিনেশন, কম্বিনেশন, এটা হিসাবটা কি করব? বিন্যাসের মধ্যে দেখেন, আমরা যদি লিখতাম, আচ্ছা এখানে টু দেই, যদি লিখতাম 5p2, তাহলে কি লিখতাম আমরা বলেন তো? 5 × 4 লিখতাম না? 5 × 4 লিখতাম কি না বলেন? লিখতাম। কম্বিনেশনের ক্ষেত্রেও 5 × 4 লিখবো, তবে এইটাকে আবার এখানে যা থাকবে সেটা দ্বারা ভাগ করব, সেটা দ্বারা কি করব? ভাগ করে দিব। বইয়ের গুলো করতে হবে না, আমি যা করাচ্ছি তাই করেন। কেন ভাগ করব? কেন ভাগ করব? ভাগ করব কারণ হচ্ছে এই যে তানিয়া, রাফিদ, ফারিয়া, উজ্জ্বল, এরা কে আগে কে পরে, যে এখানে লাবু স্যার ভাষণে উঠে এদের নাম নিচ্ছে এইভাবে, সিদ্ধার্থ স্যার এইভাবে নিচে, তারপর সারিয়া স্যার আরেকভাবে নিচে, তাতে করে লোক তো চেঞ্জ হয় নাই। এই জন্য এখানে যতগুলো লোকের সমাবেশ হবে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিব, জাস্ট এইটুকু। হ্যাঁ, 2 ফ্যাক্টোরিয়াল দিতে হবে। যেমন ধরেন আমি বললাম যে 7c3, তাহলে লিখবেন 7 × 6 × 5, নিচে ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা ভাগ, নিচে ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা ভাগ। এই তো, আর কিছু না। মানে ফ্যাক্টোরিয়াল 3 মানে কত? এই 7 × 6 × 5 মানে 3 × 2 × 1, 3 × 2 × 1। এটা হিসাব করলে যা হবে তাই। এই সাতজন থেকে তিনজনকে নিয়ে বিন্যাস, এই যেটা। যদি বলে 10 জন থেকে তিনজনকে নিয়ে বিন্যাস, তাহলে লিখবেন 10 × 9 × 8, তাহলে নিচে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 × 2 × 1, নিচে 3 ফ্যাক্টোরিয়াল না। আচ্ছা লিখে দেয় আবার, নাহলে অনেক বুঝতে পারবে না। ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা ভাগ, তাহলে এই যে 10 × 9 × 8, আর নিচে 3 × 2 × 1। তাহলে সমাবেশের ক্ষেত্রে অতিরিক্ত ভাবে ভাগ করতে হবে, বিন্যাসের ক্ষেত্রে ভাগ করতে হবে না। এইটুকুই পার্থক্য, আর কিচ্ছু না। শোনেন, কিছুদিন আগে
আমি একটা, আমাদের এই যে শারিয়ার স্যার, হ্যাঁ, পিটিএ শারিয়ার স্যার, শারিয়ার স্যারকে, আচ্ছা অঙ্ক অঙ্ক কেন আসে আপনাদের, একটা মজার গল্প বলি আগে। কারণ এই এটা 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 শিখে আমরা অঙ্ক করবো, হ্যাঁ। শিখে না, আমি শুধু গল্পটা একটু শুনি, শুনে আমরা অঙ্ক করতে যাব, হ্যাঁ। আমরা একটু গল্পটা একটু শুনি, শারিয়ার স্যার একটা গল্প শুনি। শারিয়ার স্যার একটা, একই রকম আসবে না, একই রকম আসবে না। আমাদের শারিয়ার স্যার, হ্যাঁ, শারিয়ার স্যারকে পিটুএ থেকে একটা কাজে পাঠানো হয়েছিল, পিটুএ থেকে, পিটু অফিস থেকে তাকে একটা গার্লস কলেজে পাঠানো হয়েছে, হ্যাঁ। গার্লস কলেজে পাঠানো হয়েছিল, গার্লস কলেজে পাঠানো হয়েছিল। তো সেখানে টোটাল 100 জন গার্লস ছিল, 100 জন গার্লস ছিল। তো সাদিয়া স্যারকে বলা হয়েছিল যে, মানে পিটিও থেকে বলা হয়েছিল যে এখান থেকে জাস্ট 3 জনকে, মানে এখান থেকে বলা হয়েছিল যে 100 জন গার্লস আছে, সেখান থেকে 97 জনকে নিয়ে আসতে, 97 জনকে বাছাই করে নিয়ে আসতে, হ্যাঁ। ভালো করে খেয়াল করেন, মানে সারিয়া স্যার, আমি আমি কি বলতেছি, মানে শাহরিয়ার স্যারকে, এটা এটা বাস্তব ঘটনা, মানে ওই দিন উনি গার্লস কলেজে কি কি ঘটনা ঘটাইছে সেটা আগে বলি আপনাদের। ওনাকে পাঠানো হয়েছে গার্লস কলেজে, ওই গার্লস কলেজে মানে আমরা একটা প্রোগ্রাম করব, যে এই 100 জন গার্লস আছে, 100 জন বালিকা আছে, সেখান থেকে 97 জনকে বাছাই করে নিয়ে আসতে, 3 জনকে নেওয়া যাবে না, কারণ আমাদের এখানে সিট ছিল 97টা। এখন শাহরিয়ার স্যার এই 100 জন গার্লসের মধ্যে গিয়ে উনি হারায় গেছে, উনি হারায় রাস্তা রাস্তা খুঁজে পাচ্ছে না। উনি আমাকে ফোন দিছে, ভাই আমি তো এখানে আসি হারাই গেছি, আমি তো এখানে এসে হারাই গেছি, আমি এখানে 97 জনকে বাছাই করবো কি? আমি নিজে হারাই গেছি, এখন কি করবো, আমাকে একটা বুদ্ধি দেন। পরে উনি মানে 97 জনকে বাছাই করতে পারতেছে না। পরে বললাম, শোনেন ভাই, এটা তো সহজ জিনিস, আপনি 97 জনকে নিয়ে আসবেন না, এক কাজ করেন, 100 জন থেকে 3 জনকে বাছাই করে বলেন, বাছাই করে বলেন তোমরা, তোমাদেরকে আমরা নিব না, 3 জনকে বের করে দেন ওইখান থেকে, বের করে দিয়ে বাকি 97 জনকে বলেন এই তোমরা সবাই চলো, পিটিওতে প্রোগ্রাম আছে। তখন উনি একটা বলছি, ভাই আমাকে বাঁচাইলেন আপনি। তখন উনি বলতেছে, ভাই আপনি আমাকে বাঁচাইলেন। তাহলে দেখেন, মানে উনি গিয়ে 97 জনকে একজন একজন করে গুনতে গুনতে, মানে বাছাই করতে করতে উনি হয়রান হয়ে গেছে, উনি হারাই গেছে। তো পরে আমি বললাম, ভাই এত 97 জন কেন বাছাই করবেন, আপনি 3 জনকে বাছাই করেন না, যে 3 জনকে নিবেন না, ওই 3 জনকে বাছাই করে ওদেরকে বাদ দিয়ে বাকিদেরকে বলেন যে নিয়ে চলেন আমরা যাই। তাহলে এখানে আসলে কি, সারিয়ার স্যার যেটা করছে, উনি 100 জন থেকে 97 জন বাছাই করছে, আর আমি যেটা করছি 100 জন থেকে 3 জনকে বাছাই করছি। আমি যেটা করছি 100 জন থেকে 3 জনকে বাছাই করছি। দুইটাই সেম, দুইটাই কি সেম জিনিস। কথাটা কি বুঝতে পারছেন? যদি কখনো দেখেন অঙ্কের মধ্যে ধরেন এরকম বড় একটা হিসাব চলে আসছে, 100C97, ভাই এত বড় হিসাব, মানে উপরে 97টা লিখতে হবে, 100 থেকে শুরু করে 97টা লিখতে হবে, আর নিচে আবার ফ্যাক্টরিয়াল 97 লিখতে হবে। মানে চিন্তা করা যায়, এত বড় হিসাব তো করতে পারবেন না। তাহলে সহজ কি, সহজ বের করবেন 100C, তাহলে 100 থেকে 97 জন, তাহলে কত ব্যবধান, কত 3 জন না, তাহলে 3 জনের মান বের করেন, এটা বের করলেই হয়ে যাবে। এই 100 গুণন 99 গুণন 98, নিচে হবে ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 3 মানে 3 গুণন 2 গুণন 1, এটার মান যা হবে এটার মানও তাই হবে। দুইটার মান কি হবে, সেম, কোনো পার্থক্য নাই। যেমন ধরেন আমরা একটু আগে একটা এক্সাম্পল দিছিলাম, ধরেন আপনাকে বললো যে 10C8 এর মান কত। ধরেন আপনাকে একটা প্রশ্ন দিলাম যে 10C8 এটার মান কত। আপনার এটা করতে কিন্তু টাইম লাগবে। কেন টাইম লাগবে, যে 10 গুণন 9 গুণন 8 গুণন 7 গুণন এইভাবে করবেন। যে চালাক, মানে আমার মতো আর কি, সে কি করবে, 10C2 এর মান বের করবে, যে 10 গুণন 9, নিচে 2 গুণন 1 বের করবে, 2 দ্বারা 10কে ভাগ করলে হবে 5, তখন 45। তাহলে 10C2 এর মান যা হবে 10C8 এর মানও তাই হবে, 10C8 এর মানও তাই হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বিয়োগ করে ভেবে বের করবেন। আরে শীতে, শীতে কি, শীতে, শীতে সমাবেশ না। তাহলে সমাবেশ আশা করি বুঝে গেছেন। এবার একটু
সায়েন্স বাদে যারা সায়েন্সের স্টুডেন্টরা জানে যে বিন্যাস সমাবেশ কঠিন। যারা আর্টসের এখন বলেন, এখন পর্যন্ত কি বিন্যাস সমাবেশ কঠিন কিছু বলছি বা কঠিন কিছু আছে এখানে বিন্যাস সমাবেশের মধ্যে? হাসান ওটা হিসাব করে বের করেন, এত বড় হিসাব আসবে না। কঠিন কিছু কি বলছি এখানে? যারা সায়েন্সের ছিলেন, আপনারাও বিন্যাস সমাবেশ জেনে আসছেন কঠিন, এখন কি কঠিন লাগতেছে? সহজ আছে না? তাহলে এবার অঙ্ক আপনারা করেন, এখন অঙ্ক আপনারা করেন। 16 জন লোকের একটি দল হতে 3 জনকে কতভাবে নির্বাচন করা যাবে? এই যে 3 জনকে নির্বাচন করা, এখন নির্বাচন করা মানে কি? এখানে কি কে আগে কে পরে এটা কথা বলছে? এটা তো বলে নাই। কে আগে কে পরে এটা তো কখনো বলে নাই, তাই না? নির্বাচন করছে মানে বাছাই করতে বলছে। এই যে নির্বাচন করা, বাছাই করা, এসব শব্দ থাকলে বুঝতে হবে এটা সমাবেশ, বুঝতে হবে এটা সমাবেশ। তাহলে এটা কি হবে? 16 জন থেকে 3 জনকে আমরা নির্বাচন করব, তাহলে 16C3। তাহলে 16 গুণন 15 গুণন 14, আর নিচে হবে 3 গুণন 2 গুণন 1। হিসাব করেন। 3 দ্বারা 15কে ভাগ করলে হবে 5, 2 দ্বারা 14কে ভাগ করলে হবে 7, 5 × 80, 7 × 8 = 56, 560। কঠিন কিছু আছে এখানে? আচ্ছা, এবার চলেন এটা করেন। বলছে 16 জন লোকের একটি দল হতে 3 জনকে কত ভাবে নির্বাচন করা যায় যাতে নির্দিষ্ট একজন লোক সর্বদাই থাকবে? হ্যাঁ, আমি যা করাচ্ছি এগুলো সলভ করবেন। 16 জন লোকের একটি দল হতে 3 জনকে কত ভাবে নির্বাচন করা যাবে যাতে নির্দিষ্ট একজন লোক সর্বদাই থাকে? দেখি এটা কে কে করতে পারেন। অনেকেই করে ফেলছেন, থ্যাংক ইউ। অঙ্কটা একটু বোঝার চেষ্টা করেন, আপনারা সবসময় অঙ্ককে অঙ্কের মতো চিন্তা করেন, ভাই অঙ্ককে অঙ্কের মতো কোনো চিন্তা করবেন। ধরে নেন, ধরে নেন যে 16 জন লোক আছে, হ্যাঁ, এখানে 16 জন লোক আছে। এখান থেকে 3 জন, 3 জনের একটা কমিটি বানাবো। কয়জনের? 3 জনের কমিটি বানাবো। এই 3 জনের কমিটি যে বানাবো, এখন উপদেষ্টা পরিষদ থেকে সুপারিশ আসছে যে একজনকে রাখতেই হবে। একজনকে কি করতে হবে? রাখতেই হবে, মানে নির্দিষ্ট একজন লোক সর্বদাই থাকবে। ধরেন এটা উপদেষ্টা পরিষদ থেকে, কোনো দলের নাম নেওয়া যাবে না, ধরেন উপদেষ্টা পরিষদ থেকে একজনকে বলে দিছে, সুপারিশ করছে একে রাখতে হবে। তাহলে আপনি কয়জনকে বাছাই করবেন? আপনি কি আসলে 3 জনকে বাছাই করতেছেন? আপনি তো 3 জনকে বাছাই করতেছেন না, কারণ একজন তো আগে নির্দিষ্ট করে দিছে। একজনকে আগে নির্দিষ্ট করে দিছে, বাছাই করতেছেন আসলে 2 জন। কতজন থেকে 2 জন? 16 জন থেকে কি বলেন তো, 16 জন থেকে কি 2 জন? না, 15 জন থেকে 2 জন, কারণ একজন 15 জন, 16 জনের মধ্যে একজন আগে কি কমিটির মধ্যে ঢুকে বসে আছে, ও চেয়ার নিয়ে বসে আছে। আমি তো এখানে আছি। মানে তার উপরে কি বস আছে একজন। তাহলে আসলে আপনি এখানে বাছাই করতেছেন 15 জন থেকে 2 জন, 15 জন থেকে 2 জন বাছাই করতেছেন, 3 জন না। তাহলে এখন হিসাব করেন, 15C2 মানে কত? 15 গুণন 14, নিচে 2 গুণন 1, 2 দ্বারা 14কে ভাগ করলে হবে 7, 7 × 15 = 105। দল গঠন পড়লেও সমাবেশ হবে। আচ্ছা, 2 জনটা এখনো বোঝেন নাই অনেকেই। 2 জন বোঝেন নাই। ধরেন
এখানে 16 জন লোক আছে, কয়জন? এরকম 16 জন লোক আছে, টোটাল 16 জন লোক আছে। কয়জন আছে? 16 জন। এখানে কয়জন হয়েছিল? 6 জন। আরো 6 জন দেই। 16 জন লোক, হ্যাঁ, 16 জন লোক। এই 16 জন থেকে এখানে ধরেন, এখানে 3 জনকে রাখা যাবে। কয়জনকে? 3 জনকে রাখা যাবে। তার মধ্যে কয়জনকে রাখবো? এই বোঝার চেষ্টা করেন, এখন বোঝার চেষ্টা করেন। এখানে 16 জন লোক আছে, তাই না? 16 জন লোক, 16 জন থেকে কয়জনকে নির্বাচন করব? 3 জনকে, মানে 3টা নির্বাচন করার আমার কাছে জায়গা আছে। ধরে নেন, ধরে নেন মিস্টার আফিফ সুপারিশ করলো যে এখানে ধরেন একজন আছে, ধরে নেন একজন, ধরেন আছে অনামিকা, ধরে নেন এ হচ্ছে অনামিকা। ও বলল 3 জনের মধ্যে অনামিকাকে রাখতেই হবে। বলল 3 জনের মধ্যে যে 3 জন যে নির্বাচন করবেন, মিস্টার আফিফ অর্ডার করলো, এই মিস্টার লাবু, আপনি যে এখানে যে 3 জনকে নির্বাচন করতেছেন, এখানে আমার খুব ঘনিষ্ঠ একজন আছে অনামিকা, ওকে 3 জনের মধ্যে রাখতে হবে। এই যে বলছে না নির্দিষ্ট একজন সর্বদাই থাকবে, তাহলে এটা অনামিকার জন্য ফিক্সড। এটা অনামিকা, এখানে অনামিকা বসে পড়ছে, অনামিকা বসে পড়ছে। তাহলে এই অনামিকা কিন্তু এখন আর নাই। অনামিকা কি বলছে? আগেই ওর সিটে গিয়ে বসে আছে। তাহলে এখন বলেন তো আপনার কাছে লোক আছে কয়জন? এখন বলেন লোক আছে কয়জন? 15 জন আছে না? আপনি বাছাই করবেন কয়জন এখন? বাছাই করবেন কয়জন? আপনার কাছে তো অনামিকা তো বসেই আছে, বাছাই করবেন এই একটা আর এই একটা, দুইটা, দুইটা। তাহলে বাছাই করবেন কয়জন? 2 জন। এই জন্য হইলো 15C2। এবার বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন ঘটনাটা কি ঘটছে এখানে? ওকে, এবার এই অঙ্কটা দেখেন কি বলছে। এবার বলছে 16 জন লোকের একটি দল হতে 3 জনকে কতভাবে নির্বাচন করা যায় যাতে নির্দিষ্ট একজন লোক কখনোই থাকবে না। ভাই, আমি তো বলছি নির্বাচন করা। দেখেন সমাবেশের ক্ষেত্রে যে সকল শব্দ থাকলে সমাবেশ হবে: নির্বাচন, দল গঠন, বাছাই, এই সকল শব্দ থাকলে সমাবেশ হয়। এই সকল শব্দ থাকলে কি হয়? সমাবেশ হয়। নির্বাচন করা, দল গঠন করা, বাছাই করা, এই সকল শব্দ থাকলে সমাবেশ করতে হবে। যা, সেটা মনে রাখেন। আচ্ছা, এই যে নির্বাচন করতে বলছে, এখন নির্বাচনে কে আগে কে পরে, জাস্ট এটা চিন্তা করেন। নির্বাচনের মধ্যে কে আগে কে পরে এটা কি ম্যাটার করতেছে? ম্যাটার করতেছে না। কে আগে কে পরে এটা ম্যাটার করতেছে না। দল গঠন করব, দল গঠন করতেছেন ভাই। বাংলাদেশ ক্রিকেট টিমের একটা দল গঠন করবেন, 15 জনের একটা দল গঠন করবেন। এখন 15 জনের মধ্যে কে আগে কে পরে সেটা ম্যাটার করতেছে না, দলের মধ্যে কে আছে সেটা ম্যাটার করতেছে। তাহলে সমাবেশ, সহজ জিনিস। আর বিন্যাসের ক্ষেত্রে কি হবে? বিন্যাস সাজানো বা গোছানো। হুম। তারপরে হচ্ছে ধরেন শব্দ গঠন, শব্দ, শব্দ গঠন, শব্দ গঠন করলে কিন্তু বিন্যাস হয়। যেমন ধরেন আমি একটা, আমি ধরেন আমি একটা, আমি একটা শব্দ লিখলাম যে আরিফ, আর একজন বলল IRAF। এই যে আরিফ একটা শব্দ, ইরাফ আর একটা শব্দ হয়ে গেছে, একটু ভিন্ন ভিন্ন হয়ে গেল না? মানে জায়গা চেঞ্জ হলে নতুন শব্দ হচ্ছে, তাহলে এটা বিন্যাস। এইটুকু যদি মনে রাখবেন শুধু, যে বিন্যাস কখন হয়, সমাবেশ কখন হয়। তারপর আমি বেসিকটা বলছি, বেসিকটা বুঝতে পারলে তো সহজ হওয়ার কথা। চলেন আমরা এই অঙ্কটা করি। 16 জন লোকের হতে একটি দল গঠন করতে হবে, দলে 3 জনকে নির্বাচন করতে হবে। বলছে একজন কখনোই থাকবে না। ধরেন এই একজন হচ্ছে পিটু এর মতো স্বৈরাচার,
একজন পিটুয়ের মতো স্বৈরাচার। পিটুয়ে স্বৈরাচারী কি করে? মাঝে মধ্যে আপনার কমেন্ট সেকশন অফ করে দেয়, এই যে একটা স্বৈরাচারী মনোভাব করছে। ধরেন পিটুয়ের টেলিগ্রাম গ্রুপে কেউ একজন বেয়াদবি করছে, তারা কি করি আমরা? স্বৈরাচারী একটা প্রভাব দেখাই না, আজ থেকে তোমার এখানে মেসেজ করা বন্ধ, তাকে ব্লক করে দেই। কেউ কমপ্লেন করছে, কেউ একটা মেয়েকে ডিস্টার্ব করছে, তাকে কি করি? তাকে কি টেলিগ্রাম মেসেজটা বন্ধ করে দেই না? এই যে পিটু এই স্বৈরাচারী আচরণ করে সবসময়, মাঝে মধ্যে মাঝে মধ্যে স্বৈরাচার হইতে হয়। তো এই যে একজনকে কি করে দিছে, নিষেধাজ্ঞা দিছে, তাহলে আসলেই 16 জন নাই, আপনার কাছে আছে 15 জন। 15 জন থেকে 3 জন বাছাই করবেন, 15C3। 15 জন থেকে 3 জন বাছাই করবেন, মানে 15C3। ওকে, আশা করি বিন্যাস সমাবেশের আমি যতটুকু পড়ে 3 কেন 3 জনকে বাছাই করবেন না? আপনি বাছাই করবেন কয়জন? 3 জনকে। তো 3 জনকে বাছাই করতে গেলে তো তিনি তিনি তো হবে, 3 হবে না কত হবে? টুকটুক বলেন, কত হবে? 3 হবে না কত হবে? আসিফুর, এটার জন্য আমার বিন্যাসের মূল ক্লাসটা দেখতে হবে, 2 ঘন্টা একটা ক্লাস আছে। আচ্ছা আমি এটা বুঝাই। ধরেন আপনার কাছে এখানে 16 জন লোক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16 জন থেকে আপনি 3 জনকে নির্বাচন করবেন, হ্যাঁ? 3 জনকে নির্বাচন করবেন, ধরেন এই একই 3 জনকে নির্বাচন করবেন। এখন বলে দিছে একজন লোক কখনোই থাকবে না। তা যে থাকবে না, মানে এই যে 3 জনের মধ্যে যে থাকবে না, তাকে কি হিসাব করতে পারবেন? যে থাকবে না তাকে বাদ দিয়ে দেন। ধরেন এই যে এই একজন ব্যক্তি থাকতে পারবে না, ও বাদ, ও থাকতে পারবে না, মানে ওই দলের মধ্যে থাকতে পারবে না। এই যে বলে দিছে যাতে নির্দিষ্ট একজন লোক কখনোই থাকবে না, ও বাদ। তাহলে এখন আপনার কাছে থাকলো কয়জন? থাকলো 15 জন। থাকলো 15 জন। বাছাই করবেন কয়জন? নির্বাচন করবেন কয়জন? 3 জন না? তা আপনি কি এখানে 3 জনের মধ্যে কাউকে নিছেন? এখানে এখানে তো কাউকে নেন নাই। কাউকে কি নিছেন? নেননি তো না, কাউকে তো নেননি। তাহলে 15 জন থেকে এখন 3 জনকে কি করতেছেন? নির্বাচন করতেছেন, এই জন্য 15C3। এবার বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন? পুনর্বিন্যাস বলে 1 মাইনাস হবে। ইয়েস, পুনর্বিন্যাস বলে 1 বিয়োগ করে দিবেন। তো তাহলে প্রিভিয়াস কোশ্চেন আর এটার মধ্যে বলছে একজন সর্বদাই থাকবে, মানে কমিটির মধ্যে একজন থাকবে। আর এখানে একজনকে আগেই বাদ দিয়ে দিছে, একজনকে আগেই বাদ দিয়ে দিছে। যেমন ধরেন বাংলাদেশের দল গঠন করবে, সাকিবকে আগেই বাদ দিয়ে দিছে। সাকিবকে কি করছে? আগেই বাদ দিয়ে দিছে, যে ধরেন একটা দল গঠন করবে বাংলাদেশ টিমের, 16 জন প্লেয়ার আছে, বলতো সাকিব থাকতে পারবে না ওই টিমের মধ্যে, ওই 3 জনের মধ্যে সাকিবকে রাখা যাবে না। তাহলে যাকে রাখা যাবে না তাকে তো আমরা হিসাবই করবো না, ও বাদ। এই জন্য ওকে বাদ দিয়ে দিছি। কিন্তু আজ থেকে 1 বছর আগে 16 জন থেকে একজনকে যখন 3 জন নির্বাচন করছেন, তখন ধরেন সাকিব ফিক্স ছিল, তাহলে আসলে 3 জনকে না, আপনি 2 জনকে নির্বাচন করছেন। বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে এরকম, আর কিছুই না। ও, চলেন আমরা একটু হ্যান্ডশেক করি, হ্যাঁ? হ্যান্ডশেকের ম্যাথ বোঝেন না? হাই হাই, বলেন কি? করমর্দন। কি মর্দন? করমর্দন বা হ্যান্ডশেক। হ্যান্ডশেক করি একটু। হ্যান্ডশেক করতে কয়জন ব্যক্তি লাগে? হ্যান্ডশেক করতে কতজন ব্যক্তির প্রয়োজন হয়? 2 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? 2 জন ব্যক্তি। এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? হ্যান্ডশেক করতে 2 জন ব্যক্তি লাগে, কারো কোনো সন্দেহ আছে নাকি? থাকলে বলেন। লাগে না। এবার ধরেন এটা হইল, এটা হইল নিপা।
এটা নিপা, আর এটা হইল, ওকে, এই এটা চুলটা একটু বড় করে দেই, কে হবে? রাইসা। ওকে, ঠিক আছে, এটা হলো রাইসা। এরা দুইজন পিটিও থেকে পরিচয় হয়ে বন্ধুত্ব হয়ে গেছে। অনেকদিন পর দেখা, এরা দুজন হ্যান্ডশেক করতেছে, এই যে হ্যান্ডশেক করতেছে দুইজনে হাত দিয়ে। আচ্ছা, এদের একটু হাত চোখ কান মুখ দিয়ে দেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যান্ডশেক করতেছে। এখন পাশ থেকে মাসুদ বলতেছে নিপা আর রাইসা হ্যান্ডশেক করছে। পাশ থেকে রাইসুল দেখে বলতেছে, মাসুদ বলতেছে নিপা এবং রাইসা হ্যান্ডশেক করছে। এদিকে আবার এইটা দেখে মাসুদকে বলতেছে, দূর বেটা, কে বলছে এখানে নিপা আর রাইসা হ্যান্ডশেক করতেছে? না, এখানে রাইসা আর নিপা হ্যান্ডশেক করতেছে, এটা উজ্জ্বল বলতেছে। এটা বললাম মাসুদ। মাসুদ পাশ থেকে দেখে বলতেছে যে নিপা এবং রাইসা হ্যান্ডশেক করতেছে। অপর দিকে উজ্জ্বল বলতেছে, দূর না, এখানে হ্যান্ডশেক করতেছে রাইসা এবং নিপা। তাহলে কি হইলো? একই হইলো না? তাহলে হ্যান্ডশেক করার ক্ষেত্রে কে আগে কে পরে এটা কি ম্যাটার করতেছে? কার নাম আগে দিচ্ছেন কার নাম পরে দিচ্ছেন এটা কি ম্যাটার করতেছে? আরে ভাই, এদিকে তো হাতে হাতে হ্যান্ডশেক করতে গিয়ে এদিকে তো চুলে চুলে হ্যান্ডশেক হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এদিকে তো চুলে চুলে হ্যান্ডশেক হয়ে গেছে। তাহলে হ্যান্ডশেক করার ক্ষেত্রে কে আগে কে পরে এটা যেহেতু ম্যাটার করতেছে না। আচ্ছা, চুলাচুলি। চুলাচুলি না, আচ্ছা ঠিক আছে। কে আগে কে পরে এটা যেহেতু ম্যাটার করতেছে না, তাহলে করমর্দন সম্পর্কিত অঙ্কগুলো কি হবে? সমাবেশ। করমর্দন সম্পর্কিত অঙ্কগুলো কি হবে? সমাবেশ বা কম্বিনেশন, রাইট? তাহলে করমর্দন করতে কয়জন ব্যক্তি লাগে? দুইজন ব্যক্তি লাগে, তাহলে দুইজন ব্যক্তির এবার করমর্দন আপনারা করাই দেন। চলেন। এই যে আটজন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলে করমর্দনের সংখ্যা কত হবে? লোক আটজন, কিন্তু করমর্দন করবে কয়জন? লোক আটজন, করমর্দন করবে কয়জন? দুইজন দুইজন করে না? তাহলে আটজন থেকে দুইজন দুইজন করে করমর্দন করলে টোটাল করমর্দনের সংখ্যা কত হবে? 8c2। এটার মান বের করেন এখন। 8 × 7, নিচে হবে 2 × 1, কত হয়? 2 দ্বারা 8কে ভাগ করলে হবে 4, 4 × 7 = 28। 28টি করমর্দন হবে, 28টি। কঠিন কিছু বলছি? এখন পর্যন্ত কোনো কঠিন কিছু আছে? কোনো অঙ্ক কঠিন লাগছে? মনে হয় না লাগছে, লাগার কথা না। এর থেকেও সহজ ম্যাথই আসবে, এগুলোই আসবে, এগুলোই আসে পরীক্ষায়, এগুলোই আসে। আচ্ছা, এখন করমর্দনের অঙ্ক শিখলেন, শুধু শুধু করমর্দনের অঙ্কই যে আসবে ব্যাপারটা এরকমটা না। খেলা হয় না? ধরেন ক্রিকেট খেলা হয়, 8টি দল, প্রত্যেক দল প্রত্যেকের সাথে যদি একবার করে খেলে তাহলে কতগুলো খেলা হবে? এরকম প্রশ্ন আসতে পারে না? ধরেন 8টি ক্রিকেট টিম, প্রত্যেক দল প্রত্যেক দলের সাথে একবার করে যদি খেলে তাহলে টোটাল কতগুলো খেলা উৎপন্ন, কতগুলো খেলা হবে? তাহলে কি হবে? সেম, 8c2। কারণ একটা গেম হওয়ার জন্য দুইটা দল লাগবে, তাহলে দুইটা দল একবার একবার করে খেলবে, তাহলে 8c2। ছোটবেলা এই যে ত্রিদেশীয় সিরিজ হইতো না, এই ত্রিদেশীয় সিরিজে কয়টা ম্যাচ হবে এটা হিসাব করতে অনেক সময় গ্যাঞ্জাম পাকায় ফেলতাম যখন প্রাইমারিতে পড়তাম। যে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর ধরেন ইন্ডিয়া ত্রিদেশীয় সিরিজ খেলতেছে, আচ্ছা কয়টা ম্যাচ হবে, বা 4টে দল হলে একটা দল একটা কতগুলো ম্যাচ হবে, হিসাব করতে গিয়ে আমাদের ঝামেলা লেগে যাইতো, তাই না? যাই হোক, এটা শুধু করমর্দনের না, এই যে বিভিন্ন দলের খেলা হয়, কতগুলো খেলা হয়, তখনও সেম ভাবে হবে, 8c2, এই সূত্র দিয়েই হবে। 3c2 না, হ্যাঁ, তিনটা দল যদি খেলে তো তখন হবে তিনটা দল, প্রত্যেক দল প্রত্যেক দলের সাথে একবার করে খেললে তখন 3c2, এতগুলো খেলা হবে। তো যাই হোক, এগুলো মুছে দেয়, এগুলো আবার পরে অনেকে আছে শুধু পিডিএফ পড়ে। হ্যাঁ, ক্লাস না থেকে পিডিএফ পড়ে, পিডিএফ পড়তে গিয়ে আমি সাইডে কিছু লিখলে পরে আবার টেলিগ্রামে স্ক্রিনশট দেয় যে ভাই এই যে এটা কি, এটা তো বুঝলাম না, এটা কোত্থেকে আসলো। আচ্ছা, এবার সুমি বলছে করমর্দনের সংখ্যা যদি থাকে মানুষ বের করব কিভাবে? আসলেই তো
ব্যাপারটা চিন্তার না, চলেন আমরা সেটা বের করি। এই যে দেখেন, একটি সভা শেষে প্রত্যেকের সাথে করমর্দন করলেন, প্রত্যেকেই। করমর্দনের সংখ্যা যদি 66 হয়, তাহলে কতজন লোক উপস্থিত ছিল? এবার করমর্দনের সংখ্যা দেওয়া আছে, করমর্দনের সংখ্যা দেওয়া আছে, হ্যান্ডশেকের সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, সবসময় তুই হবে হাসান, কারণ হ্যান্ডশেক করার জন্য দুইজন ব্যক্তি লাগে। তাহলে কি করতে হবে? এবার অপশন টেস্ট করবেন। ক, খ, গ, ঘ। ধরেন 10, 11, 12, 13। ধরে নেন লোক আছে 10 জন। তাহলে 10 জন লোক যদি হ্যান্ডশেক করে, দেখেন তো 66টা হ্যান্ডশেক হয় কিনা। তাহলে হিসাব করেন, এই যে 10C2 এর মান বের করেন। 10 × 9 ডিভাইডেড বাই 2 × 1, 45 হচ্ছে না, তাহলে 10 জন হবে না। 10 জন হবে না, তাহলে দেখেন 11 জন হয় কিনা। তাহলে 11C2, তাহলে 11 × 10 ভাগ 2 × 1, 2 দ্বারা 10কে ভাগ করলে হবে 5, 5 11 55। এটাও হচ্ছে না, 66 হচ্ছে না, তাহলে 11 জনও হবে না। তাহলে 12 জনেরটা দেখি। 12C2, তাহলে 12 × 11, নিচে 2 × 1, তাহলে 2 দ্বারা 12কে ভাগ করলে হবে 6, 6 এবং 66। হ্যাঁ, মিলে গেছে। 12 জন হইলে করমর্দন হবে 66টা, তাহলে অ্যান্সার 12। অ্যান্সার তাহলে 12। তাহলে এইরকম আসলে অপশন টেস্ট করবেন। জাস্ট এইটুকুই, এইটুকুই। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।